1990 সালের 24 আগস্ট ঢাকার আকাশ তখনও স্বাভাবিক দিনের মতোই ব্যস্ত। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীদের ভিড়ের মাঝেই আলাদা করে চোখে পড়ছিল দুই বিদেশিকে, একজন ব্রিটিশ নাগরিক অ্যান্থনি শকার, অন্যজন জার্মান বার্নার্ড রুডিগার। দুজনেই বিজনেস ক্লাসের যাত্রী, হাতে দামি চামড়ার সুটকেস, সব মিলিয়ে অভিজাত, আত্মবিশ্বাসী এবং ভিআইপি আচরণে অভ্যস্ত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিমান থেকে নামার পর তাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ সুবিধা। নিয়ম অনুযায়ী যেভাবে ভিআইপি যাত্রীরা ইমিগ্রেশন ও কাস্টমস পেরিয়ে যান, তারাও ঠিক সেভাবেই দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কোনো ঘোষণা নেই, কোনো ডিক্লারেশন নেই, সবকিছু যেন আগেই সেট করা। কিন্তু তাদের চলাফেরায় কিছু একটা অস্বাভাবিকতা চোখে পড়ে কাস্টমস কর্মকর্তাদের। সন্দেহ থেকে শুরু হয় তল্লাশি, আর সেই তল্লাশিতেই বেরিয়ে আসে বিস্ময়কর তথ্য। দুই সুটকেসের ভেতর থেকে উদ্ধার হয় 38 কেজি সোনার বার। মুহূর্তেই বিমানবন্দরে শুরু হয় হইচই। সংবাদকর্মীরা ছুটে আসেন, নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসে এটি তখন পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় সোনার চালান। এই ঘটনা ঘটে তখন যখন দেশের ক্ষমতায় ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে এই সোনা পাচারের সঙ্গে নাকি জড়িত আছেন স্বয়ং এরশাদ এবং তার স্ত্রী রওশন এরশাদ। গণমাধ্যমে শুরু হয় ধারাবাহিক প্রতিবেদন, যা পরবর্তী প্রায় 1 দশক ধরে আলোচিত হতে থাকে। ঘটনার তদন্ত শুরু হয় গোয়েন্দা পুলিশের মাধ্যমে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দুই বিদেশিকে। সেখানে ধীরে ধীরে খুলতে থাকে চক্রের পর্দা। তারা স্বীকার করেন, বিমানবন্দরের ভেতর থেকেই একজন নিরাপত্তা কর্মকর্তা তাদের সরাসরি ভিআইপি লাউঞ্জে নিয়ে আসেন। সেই কর্মকর্তার নাম আবু তাহের। তাকে দ্রুত গ্রেফতার করা হয়। তাহের জিজ্ঞাসাবাদে জানান, তিনি একা নন। এই কাজের নির্দেশ এসেছিল বিমানবন্দরের ম্যানেজার মেজর সেকেন্দারের কাছ থেকে। সেকেন্দারকে গ্রেফতার করলে তিনি আরও বড় নাম সামনে আনেন। তার দাবি, এই পুরো অপারেশনের নির্দেশ দিয়েছেন তৎকালীন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমোডর মাইনুল ইসলাম। ঘটনা এখানেই থেমে থাকেনি। দুই বিদেশি আরো জানান, এই সোনার মালিক সিঙ্গাপুর ভিত্তিক ব্যবসায়ী হাজি ইয়াকুব। তার হয়ে তারা বিভিন্ন দেশে সোনা পাচার করেন। তবে প্রকৃত মালিক কে, সে বিষয়ে তাদেরও স্পষ্ট ধারণা নেই। তাদের কাজ ছিল শুধু নির্দেশ মেনে সোনা পৌঁছে দেওয়া। পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দর থেকে একটি কালো মার্সিডিজ গাড়ি এসে তাদের তুলে নিয়ে যাওয়ার কথা ছিল হোটেল সোনারগাঁওয়ে। এই কালো মার্সিডিজই হয়ে ওঠে তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশ খুঁজতে শুরু করে এমন গাড়ির মালিকদের। সন্দেহ পড়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেত্রী রোজিনার স্বামী ফজলুর রশিদ ঢালির দিকে। তবে তাদের গাড়িতে কিছু পাওয়া যায়নি। তখন ঢাকায় এই দুইজনই মার্সিডিজ চালাতেন। এরপর সন্দেহ যায় আরেকজনের দিকে, ভিডিও কানেকশনের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, যিনি মইনুল ইসলামের ঘনিষ্ঠ ছিলেন। তার বনানীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কিছু আপত্তিকর ছবি, যা তখন সমাজে বড় ধরনের আলোড়ন তোলে। তাকেও গ্রেফতার করা হয়। এদিকে পুরো ঘটনাটি রাজনৈতিক রূপ নিতে শুরু করে। তখনকার উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদের নামও জড়িয়ে পড়ে আলোচনায়। পত্র পত্রিকায় প্রকাশ্য হতে থাকে একের পর এক অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে সরকার চাপে পড়ে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেয়। তদন্তে বড় বাধা হয়ে দাঁড়ায় মইনুল ইসলামকে গ্রেফতার করা নিয়ে দ্বিধা। প্রশাসনের ভেতর থেকেই আপত্তি আসে, কিন্তু জনমত ও গণমাধ্যমের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেফতারের সিদ্ধান্ত হয়। তবে গ্রেফতারের আগেই তিনি পালিয়ে যান। ডিবি শেষ পর্যন্ত যে চার্জশিট দেয়, সেখানে আসামি করা হয় দুই বিদেশি, মইনুল ইসলাম, তার পিএস মেজর সেকেন্দার এবং আবু তাহেরকে। এর কিছুদিন পরই পতন ঘটে এরশাদ সরকারের। দেশে আসে অন্তর্বর্তীকালীন সরকার। পরে ক্ষমতায় আসে বিএনপি। নতুন সরকার এই মামলাকে রাজনৈতিকভাবে আরো গুরুত্ব দেয় এবং নতুন করে তদন্ত শুরু করে। সিআইডি পর্যায়ে তদন্তে যুক্ত হয় নতুন নাম। এমনকি হুসেইন মোহাম্মদ এরশাদ ও রওশন এরশাদের নামও সম্পূরক অভিযোগপত্রে যুক্ত করা হয়। তবে আদালতে শেষ পর্যন্ত প্রমাণের অভাবে রওশন এরশাদ খালাস পান, আর এরশাদের বিরুদ্ধে বিচার স্থগিত হয়ে যায়। অন্য আসামিদের মধ্যে দুই বিদেশিকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। মেজর সেকেন্দার পান 10 বছর এবং আবু তাহের 7 বছরের সাজা। পরে 2000 সালে আবার এরশাদের বিরুদ্ধে মামলা চালু হলেও শেষ পর্যন্ত সেখান থেকেও তিনি খালাস পান।
এই পুরো ঘটনাটি শুধু একটি সোনা পাচারের ঘটনা নয়, এটি দেখিয়ে দেয় কিভাবে একটি অপরাধের শিকড় ছড়িয়ে পড়ে রাষ্ট্রের ভেতর, প্রশাসনের স্তরে, এমনকি রাজনীতির কেন্দ্রবিন্দুতেও। একটি সুটকেস ভর্তি সোনা থেকে শুরু হয়ে যে গল্প, তা শেষ পর্যন্ত হয়ে ওঠে ক্ষমতা, প্রভাব এবং দায়মুক্তির জটিল এক প্রতিচ্ছবি। আজও দেশে সোনা পাচার হয়, ধরা পড়ে, কিন্তু প্রশ্ন একই থাকে, শেষ পর্যন্ত কি সত্যিই সবকিছু সামনে আসে, নাকি কোথাও গিয়ে অদৃশ্য এক দেয়ালে আটকে যায় তদন্তের পথ? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস। উনিশশো সালের 24 আগস্ট ঢাকার আকাশ তখনও স্বাভাবিক দিনের মতোই ব্যস্ত। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যাত্রীদের ভিড়ের মাঝেই আলাদা করে চোখে পড়ছিল দুই বিদেশিকে, একজন ব্রিটিশ নাগরিক অ্যান্থনি শকার, অন্যজন জার্মান বার্নার্ড রুডিগার। দুজনেই বিজনেস ক্লাসের যাত্রী, হাতে দামি চামড়ার সুটকেস, সব মিলিয়ে অভিজাত, আত্মবিশ্বাসী এবং ভিআইপি আচরণে অভ্যস্ত। বিমান থেকে নামার পর তাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ সুবিধা। নিয়ম অনুযায়ী যেভাবে ভিআইপি যাত্রীরা ইমিগ্রেশন ও কাস্টমস পেরিয়ে যান, তারাও ঠিক সেভাবেই দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কোনো ঘোষণা নেই, কোনো ডিক্লারেশন নেই, সবকিছু যেন আগেই সেট করা। কিন্তু তাদের চলাফেরায় কিছু একটা অস্বাভাবিকতা চোখে পড়ে কাস্টমস কর্মকর্তাদের। সন্দেহ থেকে শুরু হয় তল্লাশি, আর সেই তল্লাশিতেই বেরিয়ে আসে বিস্ময়কর তথ্য। দুই সুটকেসের ভেতর থেকে উদ্ধার হয় 38 কেজি সোনার বার। মুহূর্তেই বিমানবন্দরে শুরু হয় হইচই। সংবাদকর্মীরা ছুটে আসেন, নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসে এটি তখন পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় সোনার চালান।